আমাদের এই পথ চলায় সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হয়, সঙ্গ দোষে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে মিশে 31st নাইট যাপন করা, পয়লা বৈশাখ উদযাপন করা, এগুলো উদযাপন করতে গিয়ে সঙ্গ দোষে নেশাগ্রস্ত হয়ে পড়ে, মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হয়ে পড়ে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক গ্রহণ করার কারণে প্রতি বছর তরুণ সমাজের মধ্যে অন্তত 5 থেকে 6 লক্ষ তরুণ সমাজ প্রতি বছরই মৃত্যুবরণ করছে মাদক গ্রহণ করার কারণে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে, নানা ধরনের অনৈতিক কাজের মধ্যে তারা ডুবে যাচ্ছে। মনে রাখবেন, when health is lost, nothing is lost. Money is lost, nothing is lost. Health is lost, something is lost. But when character is lost, everything is lost. আমার চরিত্র যদি না থাকে, এই সমাজের কাছে আমার আসলে কোনো ভ্যালু নাই। এটা আমার জন্য সবচেয়ে মূল্যবান একটা বস্তু। আমি আমার চারিত্রিক অধপতনের কারণে আমার পারিবারিক জীবনটাকে আমরা নষ্ট করে ফেলবো। একটা সময় ওয়েস্টার্ন ফিলসফি তারা নিজেদেরকে বলেছে আমরা বিশাল একটা দার্শনিক মতবাদ নিয়ে আসছি, কিন্তু তাদের অশ্লীলতা ব্যবহাপনা ওই সমাজ ব্যবস্থাকেই ধ্বংস করে ছাড়ছে। ওয়েস্টার্ন ফিলসফি মানুষকে আসলে কিছুই দিতে পারে নাই, জৌলসতা, চাকচিক্যতা, বড় বড় বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং, কিন্তু তার ভিতরে তারা সুখ খুঁজে পাচ্ছে না। সেখানে ছেলেরা মেয়েরা সুইসাইড করছে। আইন প্রণয়ন করতে হচ্ছে জার্মানিতে, স্ব ইচ্ছায় কেউ যেন মৃত্যুবরণ করতে চাইলে আইনগতভাবে কোনো বাধা যেন না থাকে, সরকারের কাছে আপিল করে মৃত্যুবরণ করছে, স্ব ইচ্ছায় দুনিয়া ছেড়ে চলে যেতে চায়। তো তাদের যৌবন, তাদের সময়গুলো তারা কিভাবে কাটিয়েছে? ওই রাষ্ট্রের অধীনে থেকে এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা সেখানে জীবিত থাকতে চায় না, বেঁচে থাকতে চায় না, মৃত্যুবরণ করতে চায়। অথচ আমাদের এই দেশে যখন কেউ মরতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়, এত সমস্যা তাও মরতে চায় না। শান্তি আছে, একটা পারিবারিক শান্তি। ছেলে মেয়ের জন্য কতটা কষ্ট করে, হাড় ভাঙা পরিশ্রম করে সারা দিন, বাবা খেটে পরিবারে যখন যাচ্ছে, ছেলের জন্য মেয়ের জন্য একটা খাবার নিয়ে যাচ্ছে, নিজে খাচ্ছে না, ওই খাবারটা যখন সন্তান গ্রহণ করছে, বাবা আবার ছেলে মেয়ের দিকে তাকিয়ে ফেলফায়াল করে হাসছে, চমৎকার ভালো লাগছে, সারা দিনের কষ্ট সে ভুলে যাচ্ছে। এগুলো হচ্ছে সামাজিকীকরণ, পারিবারিক একটা বন্ডিংস। ওয়েস্টার্নদের কাছ থেকে আমাদের কাছে আসলে কিছুই নেয়ার নাই। তারা এই সমাজ ব্যবস্থাতে যে অবস্থা দিয়েছে, আপনি যান স্ক্যান্ডিনেভিয়ান দেশে, সেই দেশগুলোতে নেগেটিভ পপুলেশন, জিরো পপুলেশনের দেশ, নিজেদের রাষ্ট্রে নিজেদের জনসংখ্যার পরিমাণ এখন নাই হয়ে গিয়েছে, খুঁজে পায় না। সুইডেনে যান, ডেনমার্কে যান, নরওয়ে যান, এই জায়গাগুলোতে দেখবেন সুইডিশ নাই, ওইখানে অন্য নাগরিকেরা 50-60% অন্য দেশের নাগরিকরা ওইখান থেকে নাগরিকত্ব নিয়ে বেঁচে আছে। তারা ফ্রি সেক্স, লিভিং টুগেদার প্রথা চালু করে দিয়েছে, গেই ম্যারি চালু করে দিয়েছে, লেসবিয়ানিজম চালু করে দিয়েছে, পরবর্তী বংশধরকে নষ্ট করেছে, জাতিগতভাবে নিজেরা ধ্বংস হয়েছে। এবং খ্রিস্টানরা, এটা পোপরা এখন বলছে যে তোমরা এই জায়গা থেকে যদি বিরত না হও, আগামীর পৃথিবী তোমরা হারাবা, আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতেই একদিন চলে যাবে। তারা এই অশ্লীলতা ব্যবহাপনা দিয়ে তারা মনে করছে যে আমরাই হচ্ছে পৃথিবীতে সভ্য জাতি, সভ্যতা আমরাই মানুষকে শিখিয়েছি, কিন্তু সবচেয়ে বর্বরতাই হচ্ছে তারা শিক্ষা দিয়েছে। তাদের মতের সাথে না মিললে সেই জিনিসটা হচ্ছে টেরোরিজম। বাংলাদেশে, পাকিস্তানে গণতন্ত্র চলে, পাকিস্তানে, সেইখানে পাকিস্তানে ডেমোক্রেসি তারা ভালনারেবল করে রাখবে। তারা জনগণের পাওয়ারের কথা বলে, কিন্তু মুসলমানদেরকে যে বোম ফেলে, অ্যান্টিব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দেয়া হচ্ছে, এ ব্যাপারে তাদের কোনো হেরেক নাই। এখানে কোনো গণতন্ত্র চলে না। আমরা তাদেরকে বলি যে ঠিক আছে, তোমরা গণতন্ত্রের কথা বলো, তাহলে সৌদি আরবে তো গণতন্ত্র চলে না, ওমানে চলে না, বাহরাইনে চলে না, কাতারে চলে না, এইসব জায়গাগুলোতে তোমরা কথা বলো না কেন? ওইখানে ওইটা চললেই তাদের সুবিধা, এই কারণে ওইটার উপরেই তারা আস্থা রাখে, তাদের সাথে সম্পর্ক। আর যে দেশে যেটা চললে সুবিধা, সেই দেশে সেটা চালায়, নিজেদের জন্য যেটা ভালো সেটা করে অন্যদেরকে শেষ করে দেওয়ার জন্য তাদের সব পরিকল্পনা। এদের ভিতরে কোনো মানবিকতা নাই, এদের ভিতরে কোনো মনুষ্যত্ব বলতে কিছু নাই। নিজেদের জন্য অন্যদেরকে ধ্বংস করে ফেলতে পারে। এবং এই পৃথিবীতে যে অস্থিরতা তারা তৈরি করেছে, প্রথম বিশ্বযুদ্ধ 2-2.5 কোটি মানুষকে তারা হত্যা করেছে। 1930s গ্রেট ডিপ্রেশন তারা তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 7 কোটি মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সারা পৃথিবীকে তারা অস্থিরতা তৈরি করেছিল। ক্ষমতার মোহে কৃষ্ণ সাগরের দখলদারিত্ব নিতে গিয়ে ইউক্রেন, রাশিয়ার শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ঘর বাড়ি হারা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা তো চোখের সামনে দেখছি, ইরানে তারা বোমা নিক্ষেপ করবে, তারা বোমা বানাতে পারবে, তারা ক্ষেপণাস্ত্র বানাতে পারবে। ইরান যদি বলে আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমারও তো অধিকার আছে, আমিও এখানে পারমাণবিক বোমা তৈরি করব, কিন্তু তুমি বানাইতে পারবা না, এবার তোমাকে বোমা মারতে হবে, তোমাকে শেষ করে দিতে হবে। একটা সার্বভৌম স্বাধীন একটা রাষ্ট্রের উপরে বোমা নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করতে হবে। এই হচ্ছে তাদের চরিত্র। পশ্চিমাদের টোটাল চরিত্রই হচ্ছে দে আর টেরোরিস্ট। এই টেরোরিস্ট তকমাগুলো
তারা আবার মুসলমানদের উপরে দিয়েছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, মিডিয়া কুয়ের মাধ্যমে। এই জায়গা থেকে এই সমাজ ব্যবস্থাকে রক্ষা করতে গেলে আপনার মতো মেধাবী মানুষদেরকে এগিয়ে আসতে হবে, সমাজকে জানতে হবে, বুঝতে হবে, দর্শনগুলো চর্চা করতে হবে। এমবিবিএস ডাক্তার হয়ে গিয়েছি, তার মানে হচ্ছে আমার জীবনের গণ্ডি আমরা একটা নির্ধারিত জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রাখবো না। মেধাবীদের লায়াবিলিটি আছে, এই সমাজ আপনার প্রতি অনেক বেশি ইনভেস্ট করছে, সরকার আপনার জন্য বরাদ্দ রেখেছে, আর সরকারি এই বরাদ্দগুলো আসমান থেকে মান্না সালোয়া নাজিল হয় না, এটা মাথায় রাখবেন। সরকার এখানে যে বরাদ্দ দিয়েছে 9 লক্ষ কোটি টাকার বাজেট করেছে, সেই 9 লক্ষ কোটি টাকার 6 লক্ষ কোটি টাকা বাজেটের টাকা আসবেই শুধুমাত্র ট্যাক্সের টাকা থেকে, সেটা ডিরেক্ট ট্যাক্সে আর ইনডিরেক্ট ট্যাক্সের টাকা হোক। এই ট্যাক্সের টাকা দেয় কিন্তু সব মানুষেরা। বাংলাদেশে যারা ট্যাক্স পেয়ার আছে, ডিরেক্ট ট্যাক্স পেয়ার, তাদের 75% কোনো ট্যাক্স দেয় না। বাংলাদেশের অধিকাংশ টাকাই আসে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স একজন রিক্সাওয়ালাকে দিতে হয়, একজন কুলি মজুরকে দিতে হয়, একজন শ্রমিককে দিতে হয়, সবাইকে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিতে হয়। আর ওই ট্যাক্সের টাকা দিয়েই এই রাষ্ট্রের অর্গানসগুলো চলে। রাষ্ট্রে যে ঘাটতি বাজেট থাকে তা পূরণ করে কিভাবে জানেন? তা ইন্টারনাল ট্যাক্সের টাকাও ইন্টারনাল সোর্স থেকে টাকা উত্তোলন করে, তার টাকা হচ্ছে ব্যাংক বিমায় আপনি যে টাকা জমা রাখেন ওই টাকাই নেয়। আর ওইগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ইতিমধ্যেই সরকার ঋণ হয়ে আছে ব্যাংকের কাছে। আপনি টাকা নিছেন, রাখছেন, আপনার টাকা নিয়ে গিয়ে আবার বাজেটে টাকা তারা অ্যালোকেটেড করছে। আর একটা টাকার খাত হচ্ছে বিদেশ থেকে সহযোগিতা নিয়ে আসবে, এইটা পায় খুবই কম, 80,000 কোটি টাকা। আর ঋণ নিয়ে আসবে 1.5 লক্ষ কোটি টাকা। এগুলো ঋণ, এই ঋণের পরিমাণ প্রায় 30 বিলিয়ন ডলার বাংলাদেশে এখন ছাড়িয়ে গিয়েছে। এই বিশাল মেকানিজম করে এই রাষ্ট্রের শিক্ষা খাত, এই রাষ্ট্রের স্বাস্থ্য খাত, এই রাষ্ট্রের ডিফেন্স ফোর্স, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট দেওয়া হয়। কিন্তু আনফরচুনেটলি সেই বাজেটগুলো করাপশনের শিকারে পরিণত হয়। এই স্বাস্থ্য খাত থেকে যে বাজেটগুলো দেওয়া হয় তা যদি ঠিকমতো ইমপ্লিমেন্টেশন করা হতো, তাহলে রিসার্চ বলছে বাংলাদেশের হাসপাতালগুলো এগুলো ভাগারে পরিণত হতো না, এগুলো গরু ছাগলের থাকার জায়গায় পরিণত হয়েছে। ওইখানে গেলে দেখবেন মানুষের কোনো মর্যাদা আছে? আপনারা তো কয়দিন পরে যাবেন, ঢাকা মেডিকেলে যাবেন, গিয়ে মনে হয় মানুষ তো বিড়াল পোষে দেখছি নিজ বাড়িতে, খুব চমৎকার ভাবে তাদেরকে গুছাই টুছাই রাখে। আর মানুষগুলো এখানে শুয়ে আছে ময়লা আবর্জনা, অসুস্থ মানুষ, কোনো হাইজিন মেনটেন তো কিছুই নাই। কেন হাসপাতালে প্রতি বছর বাজেট দিয়ে, যেহেতু আমাদের এইখানে এত বেশি রুগী আছে, আমাদের ফুড পয়জনিং আছে, আমাদের ফুড কোর্ট মেনটেন করা হচ্ছে না, সরকারের দুই দিক থেকেই চেষ্টা করতে হবে, কিন্তু হাসপাতালগুলো আধুনিকায়ন করা হয় না। ডাক্তার যারা আছে আবার সকালে সরকারি হাসপাতালে ডাক্তারি করে, বিকালে বেসরকারি হাসপাতাল, প্রত্যেকেরই এই ডিউটি। লাখ লাখ টাকা ইনকাম করতে হবে। সরকার এখানে সুনির্দিষ্ট কোনো পলিসি নিচ্ছে না, মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন যখন অসুস্থ হয়, অর্থনৈতিক এই ক্রাইসিসটা, ঘর বাড়ি ভিটে বিক্রি করে দিয়ে, কতদিন এক ভাই সহযোগিতার জন্য আসলো, সব সর্বশান্ত, সন্তান এখন আইসিইউতে আছে, বলছে যা ছিল ভাই সব বিক্রি করছি, মায়ের হাতের যে মানে এই যে বালাটা ছিল সোনার, সর্বশেষ কাঁদতে কাঁদতে সেটা দিয়েও আসছি, এখন পর্যন্ত আমার ভাইয়ের চিকিৎসার টাকাগুলো জোগাড় করে টাকা আইসিইউর ভাড়াগুলো দিতে পারছি না। এত কষ্ট করে এইগুলো শুনে কি? এগুলো শোনার দুনিয়াতে কেউ নাই, কিন্তু এত কষ্ট করে এক একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তার সর্বশান্ত হয়ে যায় সবকিছু। মনে রাখবেন, এই অর্থগুলো দিয়েই এই সমাজের মানুষেরা, এই দরিদ্র পীড়িত মানুষেরা যারা এখনো পভার্টি লাইনের নিচে প্রায় 7 কোটি মানুষ বসবাস করছে, এই মানুষগুলো চিকিৎসা নেয়, এর দায়বদ্ধতা আপনার আমার আছে। সরকারি হাসপাতালগুলোতে পড়াশোনা করছি, মেডিকেল কলেজে পড়াশোনা করছি, আমাদের জনগণ পড়ায়, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমরা কিন্তু আমাদের শিক্ষা কাঠামো দাঁড়িয়ে আছে। সুতরাং এই দায়বদ্ধতাটুকু আমার সবার পেছনে, সবার ভিতরে যেন একটু থাকে। আমার শুধু এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি থাকবে, মানুষের মতো মানুষ আমাদেরকে হতে হবে, তাহলে এই সমাজে আমরা আলো প্রস্ফুরণ ঘটাতে পারবো। কবি সুফিয়া কামাল বলেছেন, তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার, শস্য শ্যামলা এই মাটি মা রঙ্গ পুষ্ট করে, আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে, তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে প্রীতিডোর। তোমরা প্রতিটি প্রাণের বন্ধনে, মেলবন্ধনে এই সমাজ ব্যবস্থাকে গড়ে তোলো, সমাজের হয়ে কাজ করো, সমাজের জন্য কাজ করো, তাহলেই শান্তি পাবো। দুনিয়াতে যারা সম্পদের মোহ সম্পদ গড়ে তুলেছে, এই মানুষগুলো দুনিয়াতে স্থায়ী থাকতে পারে না, সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়। যারা সম্পদের পিছনে ছুটে না, এই মানুষগুলোই জীবিত থাকে। এই যে আমি দেখেছি কিডনি অপারেশন, হাজার হাজার অপারেশন করে এই যে ডাক্তার কামরুল সাহেব, দুনিয়ার সবাই তার নাম জানে, অন্তত বাঙালিরা বাংলাদেশের সবাই নাম জানে, তার জন্য দোয়া করে আল্লাহর কাছে।
তিনি যে সেবাটা দিয়ে যাচ্ছেন, তিনি আক্ষেপ করে বলেন এমন কোন লোক আমি আর পাচ্ছি না যে আমার পরে আমি মরে গেলে এটা একটু ধরে রাখবে, অর্থের পেছনে ছুটতে থাকে। আমরা আশা করি আপনারা মানবিক হয়ে গড়ে উঠবেন, সমাজের জন্য গড়ে উঠবেন, রাষ্ট্র যেন আপনাদেরকে মর্যাদা দেয়, রাষ্ট্র যেন মেধার মর্যাদা দেয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য হোক। নিজের জীবনকে গড়ে তুলি, সমাজকে গড়ে তুলি, সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর এই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলে সকলের কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।